বাংলাদেশ চীন সম্পর্ক কি চীন পাকিস্তানের মতো হচ্ছে, প্রশ্ন ভারতীয় কূটনীতিকের। এবং সর্বশেষ জানাবো, হম্বিতম্বির শেষে যুক্তরাষ্ট্রকে র্যাবের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ বাংলাদেশের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ চীন সম্পর্ক কি চীন পাকিস্তানের মতো হচ্ছে, প্রশ্ন ভারতীয় কূটনীতিকের পিনাক রঞ্জন চক্রবর্তী। ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার, একসময় দেশটির প্রভাবশালী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবেও কাজ করেছিলেন। বাংলাদেশের 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল চলতি মাসের শুরুতে, এমন দাবি করে নানা আলোচনার সমালোচনার ঝড় তুলেছিলেন। ফের নতুন করে আলোচনায় পিনাক রঞ্জন চক্রবর্তী। এবার সরব বাংলাদেশের চীনা প্রভাব বৃদ্ধি এবং এর ফলে ভারতের জন্য সম্ভাব্য সফল হুমকি নিয়ে মুখ খুলে। সম্প্রতি এসব বিষয়ে পিনাক রঞ্জন বেশ খোলামেলা কথা বলেছেন, যা সোমবার এবিপি লাইভে প্রকাশিত হয়েছে। জুলাই মাসের শুরুতে সম্ভাব্য ভারত সফরে দেশটির নতুন সরকারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, এক দেশের নেতার অন্য দেশে সফরে যাওয়া এর আগে ভারতের কোনো সমস্যা ছিল না এ নিয়ে। চীন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী, সে বিষয়টি আমরা ভালোভাবেই অবগত, কিন্তু প্রশ্ন হলো এই সম্পর্কটা কতদিন বিকশিত হবে। সম্পর্কটা কি চীন ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে আমরা জানি না, হয়তো তেমনটা হবে না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। তিনি বলেন, তারা দুই দেশের মধ্যে ভারসাম্য আনতে চায়, এক হাত ভারতে অন্য হাত চীনে রাখতে চায়। প্রতিরক্ষার দিক থেকে দেখলে তাদের অস্ত্র শস্ত্রের প্রায় 70% চীনা উদ্ভূত। এভাবেই চীনারা দেশটিতে প্রবেশ করেছে, যদিও বেজিং 1976 সাল পর্যন্ত তাদের স্বীকৃতি দেয়নি। সাবমেরিন ঘাঁটিতে যদি চীনারা পোর্ট কল করে বসে, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করবেন? তার ফলে চীনা সাবমেরিনগুলো বিপজ্জনকভাবে আমাদের জল সীমার কাছাকাছি চলে আসবে, বলছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী। ভারত, বাংলাদেশ এবং চীনের মধ্যে আসল সমস্যার জায়গা হলো তিস্তা প্রকল্প। এমন মন্তব্য করে তিনি বলেন, যদি চীন তিস্তা প্রকল্পে জড়িত হয়ে পড়ে তবে আমাদের জন্য বাস্তবেই সেটা সমস্যা হবে, কারণ তাতে চীনা শ্রমিকরা স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছাকাছি চলে আসবে। তারা সেখানে ডিভাইস লাগানো থেকে শুরু করে ভারতের কৌশলগত দিকে নজর রাখা পর্যন্ত সকল ধরনের কার্যক্রম চালাতে পারবে। ওদিকে এবিপি লাইভ জানায়, শেখ হাসিনার জুলাই মাসের শুরুতে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে। আবার ওই মাসেই তিনি চীন সফর করবেন। সম্ভবত নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে যাওয়া প্রথম বিশ্ব নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার। ওই সফরে তিনি বাংলাদেশের কৌশলগত ক্ষেত্রে ক্রমবর্ধমান চীনা পদচিহ্ন নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে, কারণ চীনের সহায়তায় $1.2 বিলিয়ন ব্যয়ে নির্মিত বাংলাদেশের প্রধান সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা চট্টগ্রামের কক্সবাজার জেলায় পেকুয়ায় গত বছর কমিশন হওয়ার পর থেকে নয়াদিল্লির উদ্বেগ বেড়েছে। হম্বিতম্বির শেষে যুক্তরাষ্ট্রকে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ বাংলাদেশের। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে এলিট ফোর্স র্যাব এবং বাহিনীটির সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে তা পুনর্বিবেচনা করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনকে চিঠি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন। 2022 সালের নববর্ষ উপলক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেন ডক্টর আব্দুল মোমেন। চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। চিঠিতে সন্ত্রাস, জঙ্গি, মাদক বিরোধী কর্মকাণ্ডে র্যাবের ভূমিকাও তুলে ধরেন তিনি। প্রসঙ্গত, চলতি বছর 10 ডিসেম্বর বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের সাবেক ও বর্তমান 7 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে বাংলাদেশ সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে এটিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের কূটনৈতিক চাপ হিসেবেও দেখা হচ্ছে। নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন র্যাবের সাবেক মহাপরিচালক ও পুলিশের বর্তমান মহাপরিদর্শক তথা আইজিপি বেনজির আহমেদ, র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সরওয়ার, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও আনোয়ার লতিফ খান এবং বাহিনীটির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মিফতাউদ্দিন আহমেদ। নিষেধাজ্ঞার পরপরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন, যুক্তরাষ্ট্র এমন নিষেধাজ্ঞা খুবই দুঃখজনক।
ঢাকার মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে, তিনি নিজেও বিস্মিত। সামরিক অনুদান ব্যয়ের তথ্য চায় যুক্তরাষ্ট্র। র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের আগেই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য দেয়া অনুদান কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে তা জানতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। মানবাধিকার সুরক্ষার স্বার্থে দেশের নিরাপত্তা বাহিনীর জন্য এই অনুদান দেয় দেশটি। গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা ও অনুদানের খরচের খতিয়ান চাওয়ার মধ্যে যোগসূত্র দেখছেন অনেকে। সূত্রমতে 1 ডিসেম্বর যুক্তরাষ্ট্র এক চিঠিতে জানায়, লিহেই আইনের নতুন সংশোধনী অনুযায়ী মার্কিন অনুদান অব্যাহত রাখতে চাইলে চুক্তি সই করতে হবে। এছাড়া মানবাধিকার সুরক্ষার স্বার্থে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর জন্য দেয়া অনুদান কোথায় কিভাবে ব্যবহৃত হয়েছে তাও জানাতে হবে। মার্কিন অনুদান পেতে বাংলাদেশ চুক্তি করবে কিনা সে বিষয়ে 15 ডিসেম্বরের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল, যদিও 31 ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র প্রতি বছর সামরিক অনুদান হিসেবে বাংলাদেশকে কোটি কোটি টাকা দিয়ে থাকে, কিন্তু এই অর্থ কোন বাহিনী পায় এবং কিভাবে ব্যয় হয় সে সম্পর্কে তাদের কোনো তথ্য দেয়া হয় না। এখন যুক্তরাষ্ট্র জানতে চাচ্ছে তাদের দেয়া অনুদানের অর্থ কোন বাহিনী পাচ্ছে এবং তারা কিভাবে ব্যয় করছে। এই বিষয়ে একটি চুক্তি সইও করতে চায় মার্কিন সরকার। এজন্য বাংলাদেশ সরকারকে 31 ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ওই দেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এই বিষয়ে সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, বাংলাদেশের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার জন্য বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সহযোগিতা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এটি জোরদার করা একটি স্বাভাবিক ঘটনা। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য, বিনিয়োগ সহ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ব্যবস্থার অধীনে সামগ্রিক সহযোগিতা রয়েছে এবং এটি তার একটি অংশ। আন্তর্জাতিক প্রক্রিয়ার মাধ্যমে সামরিক সহ অন্যান্য সহযোগিতা ছিল, আছে এবং থাকবে। হঠাৎ কেন এই নিষেধাজ্ঞা? নিরপরাধ বেসামরিক নাগরিক, রাজনৈতিক প্রতিপক্ষ এবং শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর দমন পীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাবের বর্তমান ও সাবেক 6 কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ কার্যালয়। সেখানে র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ, সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফায়েল মোস্তফা সারওয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খানের নাম রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর পৃথক এক ঘোষণায় র্যাব 7 এর সাবেক অধিনায়ক মিফতাউদ্দিন আহমেদের ওপর সেদেশে ঢোকার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হককে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে সম্পৃক্ততার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্যানুযায়ী গত জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত দেশের 67টি ক্রস ফায়ারের ঘটনা ঘটেছে। এর মধ্যে র্যাবের সঙ্গে 25টি, পুলিশের 25টি, নৌ পুলিশ 1টি এবং বিজিবির ক্রস ফায়ারে 16 জন নিহত হয়েছেন। 1 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত ক্রস ফায়ারে 6 জন মারা গেছেন। 6 ডিসেম্বরের পর দেশে ক্রস ফায়ারে কেউ মারা যায়নি। র্যাবের গোয়েন্দা বিভাগ সূত্র বলছে, প্রতিষ্ঠার পর থেকে র্যাবের সঙ্গে 1023টি বন্দুকযুদ্ধে 1310 জন নিহত হয়েছেন। ক্রস ফায়ারের 981টি ঘটনা তদন্ত করে 26 জন র্যাব সদস্যকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জেনারেল আজিজের চ্যালেঞ্জ। সেনা প্রধানের দায়িত্বে থাকা অবস্থায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদনের প্রেক্ষিতে তুমুল সমালোচনার মুখে পড়েছিলেন সদ্য বিদায়ী জেনারেল আজিজ আহমেদ। ওই প্রতিবেদনে তার এবং তার ভাইদের বিষয়ে বিভিন্ন বিতর্কিত তথ্য প্রকাশিত হয়েছিল। গতকাল শুক্রবার জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে খালেদ মহিউদ্দিন জানতে চায়, শীর্ষক ইউটিউব টক শোতে যেসব বিতর্কিত প্রসঙ্গে মুখ খোলেন সাবেক এই সেনাপ্রধান। 1 ঘন্টার ওই আলোচনায় কথা বলেছেন তাকে নিয়ে উঠে আসা নানা অভিযোগের বিষয়ে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় প্রকাশিত তথ্যচিত্রের কারণে বিব্রত হয়েছিলেন বলে জানিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেছেন, আগামী 25 জুন সেনাবাহিনীর চাকরি থেকে তার অবসর শুরু হলে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেবেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের খবরটি নাকচ করে দিয়ে সাবেক এই সেনাপ্রধান বলেছেন, তিনি নিজেও এই খবরটি গণমাধ্যমে শুনেছেন। তার জানামতে তার বৈধ ভিসা আছে। সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদ দাবি করেছেন, ভাইদের পরিচয়পত্র ও অন্যান্য কাগজে তথ্য পরিবর্তনে কোনো প্রভাব খাটাননি তিনি। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আমি চ্যালেঞ্জ করছি, কেউ যদি কোনো একটা এভিডেন্স দিতে পারে যে আমি বিজিবিতে থাকাকালে, আমি সেনাপ্রধান থাকাকালে আমার কোনো ভাই বা আত্মীয়কে বিজিবি বা সেনাবাহিনীর কোনো আর্মস, ইকুইপমেন্ট, অ্যামুনিশন, প্রকিউরমেন্ট কন্ট্রাক্ট দিয়েছি, এটা যদি কেউ প্রমাণ করতে পারে, আই উইল অ্যাকসেপ্ট এনিথিং। আই এম রেডি, আই এম গিভিং আ চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।